৩ মাস ধরে আলোচনার পরও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। সরকার প্রধানদের দেয়া হয়েছে চিঠি। বিশ্ব বাণিজ্য যুদ্ধের কফিনে আরেকটি কিল দিলেন ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ সহ 14 দেশের ওপর আরোপ করা হবে বাড়তি শুল্ক। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মসনদে বসার আগে বাংলাদেশকে গুনতে হতো 15% শুল্ক। নতুন এ ঘোষণার পর 1 আগস্ট থেকে সেটি দাঁড়াবে 35%। গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়। কিন্তু বিভিন্ন দেশ আলোচনার প্রস্তাব দিলে 90 দিনের শুল্ক বিরতি দেয় হোয়াইট হাউস। সেই সময়সীমা ছিল ৯ জুলাই পর্যন্ত। এর মধ্যেই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14 দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হলো, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে 25%, মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর 40%, দক্ষিণ আফ্রিকার ওপর 30% এবং মালয়েশিয়ার ওপর দেওয়া হয়েছে 25% শুল্ক হার। এছাড়া বাড়তি শুল্কের ঝক্কি পোহানোর তালিকায় আছে তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, বসনিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড। নতুন করে শুল্ক হার নির্ধারণ করে সরকার ও রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠি দেয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হয়েছে এক বিশাল অস্থিরতা। S&P 500 ইন্ডেক্সে একদিনে সবচেয়ে বড় পতন ঘটেছে গেল 3 সপ্তাহে। বড় পতন দেখছে মার্কিন শেয়ার বাজারও। তবে জাপানি ইয়েন ও দক্ষিণ কোরিয়ার ওনের বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। এই ঘোষণা দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ঘোষণার পরপরই হুঁশিয়ারি দেন ট্রাম্প, কোনো দেশ যদি শুল্ক বাড়ায় নতুন ঘোষিত শুল্কর সাথে বর্ধিত শুল্কও যোগ করা হবে। তিনি আরও বলেন, কোনো দেশ যদি নতুন করে আলোচনা করতে চায় তাদের জন্য দরজা খোলা থাকবে। এদিকে বাংলাদেশি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বাংলাদেশি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক নিয়ে সমঝোতায় সময় মিলেছিল 3 মাস, কিন্তু হেলাফেলায় সেই সুযোগ কাজে লাগানো যায়নি বলে মত বিশ্লেষকদের। একে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। জানান, সমান শুল্ক আরোপ হলেও জিএসপির কারণে রপ্তানিতে এগিয়ে থাকবে প্রতিযোগী দেশগুলো। ইমদাদ হকের রিপোর্ট। কমাস আগে আমদানি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় নড়ে চড়ে বসেছিল বাংলাদেশ। করণীয় ঠিক করতে তড়িঘড়ি করে শীর্ষ কর্মকর্তা আর অংশীজনদের নিয়ে বৈঠকেও বসেন প্রধান উপদেষ্টা। পরে চিঠিও লিখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়তি দামে দেশটি থেকে তুলা, গম, জ্বালানি আর সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে মন গলানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িক স্থগিতের পরই যেন গতি হারায় ঢাকার পদক্ষেপ। বাণিজ্য মন্ত্রণালয়ের ডেস্ক ফাইলেই আটকে যায় সব। দেশটি থেকে পাঠানো চুক্তির খসড়া ঠিক করে কয়েক দফা পাঠানো হলেও মতের মিল হয়নি। জানিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক হলেও দৃশ্যমান ফল মেলেনি। দুদেশের বাণিজ্য ঘাটতি দূর করার তাগিদ ছিল ট্রাম্প প্রশাসনের। এজন্য পরামর্শ দেওয়া হয় বিনিয়োগ বাড়াতে, পদ্ধতিগত ত্রুটি নিরসন আর ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে। যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। একটা টিম আলোচনা করছেন, নন ডিসক্লোজার একটা ক্লজ আছে। এখন সেইটার অর্থ কি যে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না, সেখানে একটা সীমাবদ্ধতা আছে কিনা আমরা জানি না। এটা শুধু ট্যারিফ না, এখানে ট্যারিফের বাইরেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে অন্য কিছু থাকতে পারে, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, লেবার স্ট্যান্ডার্ডস, পার্টিকুলারলি আইপিআর ফ্রেমওয়ার্ক অ্যান্ড এনফোর্সমেন্ট কী হবে, এটা নিয়ে কোনো ফর্মাল কমিউনিকেশন সরকার থেকে হয়নি পাবলিকের কাছে। আমি মনে করি হওয়া উচিত ছিল। অবশেষে মাস তিনেকের আলোচনা থিতু হয়েছে আগের চেয়ে বাড়তি 20% শুল্ক হারের মধ্য দিয়ে। এটি কার্যকরে বাড়তি সময় 1 মাস,
যা দেশের অর্থনীতির জন্য অনেকটাই প্রহসন বলে মনে করা হচ্ছে। আমাদের যারা কম্পিটিটর তাদের উপরেও সমানুপাতিক হারে ট্যারিফ ইম্পোজ করা হবে, সেক্ষেত্রে মার্কেটের যে কম্পিটিশন সেটা আগের মতোই থাকবে। তো প্রবলেম হলো এদের মধ্যে আবার অনেকে জিএসপি সুবিধা আছে যেটা আমাদের নাই। তাহলে তাদের জিএসপি আছে এবং ট্যারিফ আমাদের সমান, তাহলে তাদের মার্কেট আমাদের চেয়ে ভালো থাকবে। নতুন করে আরোপিত এই উচ্চমাত্রার শুল্কের ফলে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যেখানে বিকল্প হিসেবে উঠে এলো রপ্তানির নতুন গন্তব্যের গুরুত্ব। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে মুখোমুখি আলোচনা হলে তা ফলপ্রসূ হবে, এমন আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আলোচনা যাই হোক তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা যেটা করেছে এটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোসিয়েট করবো। 10 কিংবা 11 জুলাই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে আবারও আলোচনায় বসবে বাংলাদেশ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় না দিলে বাংলাদেশি পণ্যেও কমবে না শুল্ক। জানান, বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে শুল্ক কমানো, ভ্যাট, রেগুলেটরি ডিউটি কমানোর প্রস্তাব করেছে। গম, সয়াবিন, বিমান ও অন্যান্য যন্ত্রাংশের উপর শুল্ক হারের পাশাপাশি তুলা আমদানি বিষয়েও আলোচনা হবে। সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে কোনো চাপ না থাকলেও অস্ত্র কিনতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। মোদ্দা কথা হলো যে আমাদের প্রধান বিবেচ্য জাতি বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে যারা মত দিয়েছিলেন তাদের এবার ভোট পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। রাজধানীর আগারগাঁওয়ে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ভোটের 2 মাস আগে সবাইকে জানিয়ে দেওয়া হবে। পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে। তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস ডোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে দেয়া সংবিধানের 15 সংশোধনীর অংশটি বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর স্বাক্ষরের পর 139 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। রায়ে হাইকোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাইদ মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার পথসভায় এই আহ্বান জানান তিনি। এর আগে শুরু হয় তাদের পদযাত্রা, যা প্রদক্ষিণ করে শহরের বেশ কয়েকটি সড়ক। তারও আগে কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী আবরারের কবরে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় ফাতেহা পাঠ ও মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে এনসিপি নেতাকর্মীরা আবরার ফাহাদের বাবা মায়ের সাথে কথা বলেন। এই জেলায় কর্মসূচি শেষে এনসিপির পদযাত্রা এখন মেহেরপুরের পথে।
দর্শক, এনসিপির কর্মসূচির আরও খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, মেহেরপুর থেকে এনসিপির কর্মসূচির সব শেষ খবর জানাবেন। জয়ী, এনসিপির দেশ জুড়ে পদযাত্রা তার কিছুক্ষণের মধ্যে মেহেরপুরে শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে সমাবেশস্থলে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। আমরা যেটি দেখছি 2টার পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার কারণে এই যে মাঠে যে প্রোগ্রামটা হবে তার মানুষ আশপাশে অবস্থান নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে এনসিপির নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন যে কুষ্টিয়ার যে পদযাত্রা সেটি কিন্তু শেষ হয়েছে এবং মেহেরপুরের পথে তারা রওনা দিয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে খলিশাকুণ্ডি নামক স্থানে সেখানে পৌঁছাবে। সেখান থেকে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা তাদেরকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে রিসিভ করে তারা এই সমাবেশ স্থলে নিয়ে আসবেন। তো আমরা যতটুকু জেনেছিলাম যে এই পদযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টার দিকে, প্রথমে 12:30টার দিকে, তারপর 2টার দিকে, তারপর এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে সেটি আবার চেঞ্জ হয়ে এখন আমরা যতটুকু জানতে পারছি 4টার দিকে, 4:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো কেন্দ্রের যে নেতৃবৃন্দ রয়েছে, নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তাদের নেতৃত্বে যে দলটি রয়েছে তারা পথের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারেনি। তবে আমরা জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যে এই দলটি হয়তো পৌঁছাবে, এমনকি যে মাইকিং করা হচ্ছে, মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে যে সেই বহরটি এই মেহেরপুরের গাংনী, বিশেষ করে গাংনী এসে পৌঁছাবে। গাংনীতে পদযাত্রার পরে তারা রওনা দেবেন মেহেরপুরে তারা 4:30 থেকে 5টা পর্যন্ত তাদের মধ্যাহ্নভোজন রয়েছেন। তারপরে তারা শহরের পশুরহাট থেকে একটি পদযাত্রা শুরু করবেন। সেটি শেষ হবে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে, সেখানে একটি পদযাত্রা হবে। তারপর এই বহরটি যাবে মুজিবনগরে, সেখানে তাদের কর্মসূচি রয়েছে, সেখানে তাদের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হবে। তারপরেই সেখানে কেদারগঞ্জ বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এই দলটি তার ফিরবেন জেলা সার্কিট হাউসে, সেখানে সুশীল সমাজের সাথে রাত 9:30টায় একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং যারা এই যে জুলাই আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই আহতরা সার্কিট হাউসে আসবেন এবং তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের সমস্যা, তাদের পারিবারিক অবস্থা, কেন্দ্রীয় নেতৃবৃন্দের খোঁজখবর নেবেন। তো আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে বা 5 থেকে 10 মিনিটের মধ্যে যে কেন্দ্রীয় এনসিপির যে কেন্দ্রীয় বহরটি, কেন্দ্রীয় নেতাদের যে বহরটি সেটা এসে তারা পৌঁছাবে। তো আমরা অপেক্ষায় রয়েছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখন পৌঁছায় সেটির অপেক্ষায় রয়েছে। তারা আসলে পরবর্তী তাদের যে কার্যক্রম সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। জয়ী, এই ছিল যে পদযাত্রা, মেহেরপুরের পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মেহেরপুর থেকে রাশেদুজ্জামান জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচির সব শেষ খবর। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। এক বছর আগে উত্তরার রাজপথে ইতিহাস লেখা হয় রক্ত আর প্রতিরোধে। গুলির আঘাতে শেষ হয়ে যায় অনেক তরুণের স্বপ্ন, কেউ হারান প্রিয়জন, কেউ শরীরের অঙ্গ। তেমনি এক তরুণ আতিকুল ইসলাম, হাসিনার পতনের পর গুলিবিদ্ধ হয়ে এক হাত হারান আতিক। এখন তার জীবন অনেকটাই স্বাভাবিক, তবে প্রতিশ্রুত বাংলাদেশ না পাওয়ার আক্ষেপ যেন এখনও তাড়িয়ে বেড়ায় তাকে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। তার ডান হাত। উত্তরার বাসিন্দা হিসেবে এ পথ ধরে তিনি যতবার চলাচল করেন ততবারই যেন এক রক্তাক্ত স্মৃতি পিছন থেকে আঁকড়ে ধরে তাকে। ৭১-এর কিন্তু কোনো কিছু আমরা নিজের চোখে দেখিনি, সেটাই তো ভুলে যাওয়ার কোনো অপশন নেই। আর যেটা আমি নিজে অংশগ্রহণভাবে ছিলাম, আমি নিজে লড়াই করেছি, আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের শত শত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিজের চোখে দেখেছি। এটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার এখনো রাতের বেলা যদি মনে হয় তখন কান্না চলে আসে, চোখ দিয়ে পানি পড়ে যে আমরা কি একটা দিন পার করেছি হাসিনাকে তাড়ানোর জন্য। এক বছর পরও আতিকের চোখে জলজলে ২৪-এর ৫ আগস্টের বিকেলটা, যখন হাসিনার পতনের পর
ছাত্র জনতার বিজয় মিছিলে আচমকা গুলি চালায় পুলিশ। আমার এক সহযোদ্ধা ভাই এখানে গুলি খায় বিকাল 4টার দিকে, তো আমি এসে তাকে সাহায্য করতে পারি না। এই কারণ হচ্ছে এটাই, ঠিক সেই সময় থানা থেকে একটা গুলি এসে আমার ডানাতে লেগে যায়। প্লাস আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বলি, তারা আমাকে মেডিকেল উদ্দেশ্যে নিয়ে যায়। এক হাতবিহীন যাপিত জীবনে অভ্যস্ত হয়ে উঠছে আতিক। তবে জন আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র ও রাজনীতির বদলে যাওয়ার নমুনা ক্লান্ত করে তুলছে তাকে। যার জন্য মানুষ জীবন দিল, যার জন্য পঙ্গুত্ব বরণ হলো, যার জন্য রক্ত দিল, মানুষ তো সেই স্বস্তি পাচ্ছে না। দেশ যেভাবে চেয়েছিল সেভাবে তো এগোয়নি। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই মনে করব যে এর যদি এভাবে চলে, এভাবে যদি চলে, তাহলে পরবর্তী সময় কেউ রাজপথে নামবে না। উত্তরা আজ অনেকটাই স্বাভাবিক, কিন্তু আতিকদের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায় একই প্রশ্ন নিয়ে। সেই প্রতিশ্রুত নতুন বাংলাদেশ আদৌ কি আসবে? সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 5 দিন সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে জানানো হয়, সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। জানান 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সব সমুদ্র বন্দরকে। পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন একদম প্রায় রেগুলার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিকে টানা বৃষ্টিতে দেশের কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পটুয়াখালীতে তলিয়ে গেছে বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা, বাড়িঘর, দোকানপাটে ঢুকেছে পানি, এতে চরম দুর্ভোগে শহরবাসী। ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের কাজ চলমান থাকলেও অতিবৃষ্টির কারণে পানি অপসারণ করা যাচ্ছে না। বন্ধ ড্রেন দ্রুত খুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার, ডাক্তারপাড়া রোড সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে ধীর গতিতে। জেলায় সকাল 9টা পর্যন্ত 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। দর্শক, জলাবদ্ধতার আরো বিস্তারিত খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, ফেনীতে আপনার সেখানে আমরা জলাবদ্ধতার চিত্র দেখতে পাচ্ছি, তো জনদুর্ভোগের বিষয়টি জানাবেন, সেই সাথে জানাবেন যে প্রশাসন থেকে এই জলাবদ্ধতা নিরসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। জয়, আপনি যেমনটি বলছেন, আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো ফেনী শহরের খুবই ব্যস্ততম এবং ভিআইপি এলাকা হিসেবে পরিচিত ফেনী শহীদুল্লাহ কায়সার সড়ক। এই সড়কের মধ্যে প্রায় কোথাও কোমর পরিমাণ, কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে। তবে আমরা যেটা জেনেছি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টিপাতের ফলে 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটা ছিল ফেনী পুরা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এবং 347 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে যে শহরে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থার মধ্যে দিয়ে পানি আসলে যেতে না পেরে পুরো শহরটা অনেকটা ডুবে আছে বলা যায়। এখন আমরা দেখছি এখানে প্রায় কোমর পরিমাণ, কোথায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। তবে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন থেকে জানিয়েছে যে উজানে, অর্থাৎ ভারতে বৃষ্টিপাত যদি না হয় এবং ফেনীতে যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাত যদি কমে যায়, তাহলে হয়তো পানি কমে যাবে। আর পৌর প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে শহরে পানি নামানোর জন্য তারা ড্রেনেজের যেখানে তাদের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন এবং পানি যদি বৃষ্টিপাত যদি না হয় তাহলে পানি কমে যাবে। তবে ফেনীর মোহরী কহুয়া সিলুনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটা আমাদের ফেনীর জন্য
দুর্ভোগ নিয়ে আসে। ওখানে একটা দুঃসংবাদ দিতে পারে এই মুহূর্তে, সেটি হলো 67 মিটার উপর দিয়ে পানি মানে মোহরী নদীর পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে যে কোনো সময় মোহরী নদী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দিতে পারে আশঙ্কা করছেন। তবে স্থানীয় লোকজনকে ভয়ভীতি না থেকে প্রস্তুতি রাখার জন্য জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। আর পানি শুকিয়ে গেলে ওইসব এলাকায় যেখানে এখনো কাজ করছে ওই এলাকাগুলো কাজ করবে এবং পানি যাতে ভবিষ্যতে লোকালয়ে ঢুকতে না পারে। আর জলাবদ্ধতার বিষয়ে পুরো প্রশাসক জানিয়েছেন দ্রুত তারা কাজ করবেন যাতে করে যেন ফেনী শহরের জলাবদ্ধতাটা বন্ধ করা যায়। এই ছিল আমার সর্বশেষ ফেনী থেকে। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিলদার হোসেন। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 2 জন। সকালে হিমছড়ি পয়েন্টে গোসলে নামেন 5 বন্ধু। এ সময় স্রোতের টানে ভেসে যান সাদমান রহমান শাবাব, আসিফ আহমেদ ও অরিত্র হাসান। পরে শাবাবের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। নিখোঁজ 2 জনের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।